লক্ষ্মীপুরে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষার্থী ইসমাইল শিকদারের চোখে মুখের এই কালশিটে দাগ শিক্ষকের নির্মম নির্যাতনের। পড়া না পারায় তাকে আমি 100% নিশ্চয়তার সহিত বলে দিতে পারি এই ভিডিওগুলো অবশ্যই আপনার নিউজ ফিডে একবার হলেও এসেছে। একটা শিশু যখন মাদ্রাসায় যায় তার পরিবার তাকে আল্লাহর পথে মানুষ হওয়ার উদ্দেশ্যে কিংবা ইসলামী দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার উদ্দেশ্যে তাকে সেখানে পাঠায়, কিন্তু সেই শিশুই যখন ওই প্রতিষ্ঠানে শারীরিক নির্যাতন কিংবা বলাৎকারের মতো ন্যাক্কারজনক ঘটনার শিকার হন, তখন প্রশ্ন থেকেই যায় সমস্যাটা কি মাদ্রাসায়, নাকি সমস্যা ইসলামে, নাকি সমস্যাটা আমাদের মানুষের মাঝেই। মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলোতে যদি এভাবে প্রতিনিয়ত এইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকে, অদূর ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা আদৌ থাকবে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি যখন এই ঘটনাগুলো আমার বারবার দেখতেছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সোশিওলজি স্টুডেন্ট আমার বিষয়গুলোকে একটু ব্যাখ্যা করা দরকার বা একটু ঘাটাঘাটি করা দরকার। আমি জানি আপনাদের মনেও এই ঘটনাগুলো ঘিরে অনেক বেশি প্রশ্ন তৈরি হয়েছে। সো আমি আজকে সেই ঘটনাগুলো বা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো প্রথমত যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, মাদ্রাসাতে কেন এইসব ঘটনা বেশি ঘটে? একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে এই যে শারীরিক নির্যাতন কিংবা বলাৎকারের মতো যতগুলো অভিযোগ আসছে, এইসব অভিযোগের ক্ষেত্রে যেসব মাদ্রাসাকে অভিযোগ করা হয় এগুলো কিন্তু বাংলাদেশের কোনো রেপুটেড মাদ্রাসা না। এগুলো সাধারণত এমন মাদ্রাসা হয়ে থাকে যেসব মাদ্রাসাগুলো সাধারণত আন্ডাররেটেড টাইপের বা যেগুলো খুব বেশি পপুলার না। এইসব মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণত এমন হয় যে যাদের কোনো মা বাবা নেই কিংবা মা বাবা থাকলেও পরিবার ততটা সচ্ছল না, যার কারণে মা বাবারা চাইলেও খুব বেশি একটা খোঁজখবর নেয় না। তো এখানে যে ব্যাপারটা ঘটে, শিক্ষার্থীরা যখন এই ঘটনার শিকার হয় তারা চাইলেও কোনো জায়গায় অভিযোগ করতে পারে না। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে একটা শাস্তির ভয় ব্যাপক পরিমাণে কাজ করে। তারা মনে করে তারা যদি এই বিষয়ে কোনো জায়গায় অভিযোগ করে তাদেরকে আবারও সেই একই শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও পরিবারগুলোতে যদি কখনো অভিযোগ করা হয়, পরিবাররা এই চিন্তা করে যে হুজুর মানুষ, কিছু বলা যাবে না, বা এই ধরনের চিন্তা চেতনা তাদের মাথায় আসে যে হুজুররা যদি একটু না মারে বা একটু যদি এইভাবে শাস্তি না দেয় তাহলে শিক্ষা হবে না। এই ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করে। যেমনটি আমি যখন এই কন্টেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন একটা কমেন্ট আমার সামনে আসে। কমেন্টটা ছিল এরকম যে শিক্ষক যে জায়গায় বা হুজুর যে জায়গায় আঘাত করবে সেই জায়গা নাকি জাহান্নামে প্রবেশ করবে না। তো তারা এই রকম চিন্তা ভাবনা পোষণ করে। এই ধরনের চিন্তা ভাবনাগুলোই এইরকম ন্যাক্কারজনক ঘটনাগুলোকে সমর্থন প্রদান করে। এছাড়াও মাদ্রাসাগুলোতে তদারকির বেশ একটা অভাব লক্ষ্য করা যায়। তাছাড়া শিক্ষক যে নিয়োগ দেওয়া হয়, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। এরকম বেশ কিছু কারণে মাদ্রাসায় এইসব ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। এবার তাহলে একটু বিশ্লেষণ করা যাক যে ইসলাম আসলে এরকম এই ধরনের শাস্তি কিংবা এই বিষয়গুলোকে সমর্থন করে কিনা, বা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআনের শিক্ষাটা কেমন হওয়া উচিত। আপনাদের একটু আগে একটি কমেন্ট দেখেছিলাম, কমেন্টে লেখা ছিল যে হুজুর যদি কোনো স্থানে আঘাত করে সেই স্থান নাকি জাহান্নামে প্রবেশ করবে না। আমি এখন পর্যন্ত এইরকম কোনো হাদিস কিংবা কোরআনের আয়াত আমি দেখতে পারি না। আমি অনেক ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করার পরেও এই ধরনের কোনো আয়াত কিংবা হাদিস আমি খুঁজে পাইনি। বরং আমি আপনাকে দেখাই ইসলাম মূলত এইখানে কি বলছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি একটা ছাত্রকে বা আপনার কোনো শিশুকে একটা নির্দিষ্ট সীমার বাইরে কখনোই আঘাত করতে পারবেন না, বা শিক্ষাদানের ক্ষেত্রে সেই নির্দিষ্ট সীমা লঙ্ঘন করতে পারবেন না। এছাড়াও ইসলামে বলা হয়েছে কোনো ধরনের রক্ত জমাট বাঁধা কিংবা ক্ষত করা ইত্যাদি করে প্রহার করা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে হারাম এবং এটা একটা জুলুম। সূরা নাহলের একটি আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচার এবং আত্মীয়কে দান করার নির্দেশ করেন এবং অশ্লীলতা, অন্যায় এবং সীমা লঙ্ঘন থেকে নিষেধ থাকতে বলেছেন। এছাড়াও তিনি আরো বলেন, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ছোটদের স্নেহ করে না বা ছোটদের আদর করে না এবং বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। এসব আয়াত কিংবা হাদিস থেকে আমরা দেখতে পারি ইসলাম কখনোই এইরূপ বিষয়গুলোকে সমর্থন করছে না। অর্থাৎ কোনো শিক্ষক যদি শিক্ষার্থীর উপরে বলাৎকার কিংবা এরকম শারীরিক নির্যাতন করে, সেটি অবশ্যই ইসলাম স্বীকৃত নয় এবং ইসলাম এটি মোটেও সমর্থন করছে না। তিনি বরং ইসলামের বিপরীতে কাজ করছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, শুধু কি মাদ্রাসাতেই এই ধরনের ঘটনা ঘটে থাকে? উত্তরটি হচ্ছে না। শুধুমাত্র মাদ্রাসাগুলোতেই এই ঘটনাগুলো সীমাবদ্ধ নয়। মাদ্রাসা ছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ কিংবা কোচিং এমনকি বিশ্ববিদ্যালয়েও এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটে চলেছে। তাহলে আপনার মনে প্রশ্নই জাগতে পারে যে মাদ্রাসাকে কেন বারবার টার্গেট করা হয় বা মাদ্রাসার বিষয়টা কেন বারবার হাইলাইট করা হয়।
মনোবিজ্ঞানে একটা তত্ত্ব রয়েছে বা একটা ধারণা রয়েছে, ধারণাটি হচ্ছে ভায়োলেশন অফ এক্সপেকটেশন। এই ধারণা আমাদেরকে নির্দেশ করে যে আপনি যাদের থেকে সবচেয়ে বেশি নৈতিক আচরণ প্রত্যাশা করেন তারা যখন কোনো অপরাধ করে সেটি সাধারণ অপরাধের থেকে সবচেয়ে বেশি স্মরণীয় এবং বেশি আলোচিত হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একজন ডাক্তার কিংবা শিক্ষক, তাদের থেকে আমরা সবসময় নৈতিক আচরণ কিংবা ভালো কিছু প্রত্যাশা করি, কিন্তু এরা যখন কোনো খারাপ কাজ করে বসে বা অপরাধ করে বসে এগুলোকে আমরা সবচেয়ে বেশি জঘন্যতম অপরাধ হিসেবে লক্ষ্য করে থাকি, যেটা অন্যরা করলে সেটাকে আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি। মাদ্রাসার ক্ষেত্রেও একই, মাদ্রাসা থেকে বাংলাদেশের মানুষজন খুব বেশি নৈতিক প্রত্যাশা করে এবং এটা প্রত্যাশা করাটাই স্বাভাবিক, যেহেতু ধর্মীয় একটা বিষয় এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত রয়েছে। সেক্ষেত্রে মাদ্রাসাকেও একটা ভালো বা একটা নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তো যখন মাদ্রাসাগুলোতে এই ধরনের অভিযোগ আসে সেক্ষেত্রে মাদ্রাসাগুলোকে একটু ব্যাপকভাবে হাইলাইট করা হয়, একটু বেশি আলোচনায় আনা হয়। সাধারণত মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের এক ধরনের নৈতিক বিশ্বাস কাজ করে। ঠিক এই অভিযোগগুলো যখন এই নৈতিক বিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ঠিক তখনই এই ঘটনাগুলো বা এই অভিযোগগুলো আরও বেশি হাইলাইট বা আলোচনায় আসা শুরু করে। সমাজবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মোরাল শক। আবার মনোবিজ্ঞানের ভাষায় একটি ধারণা রয়েছে, সেটাকে বলা হয় নেগেটিভ বায়াস। অর্থাৎ মানুষ ইতিবাচক কোনো ঘটনার চেয়ে নেতিবাচক কোনো ঘটনা বেশি শুনতে পছন্দ করে। মাদ্রাসা নিয়ে যখন এসব অভিযোগ তোলা হয় তখন মানুষ এই অভিযোগগুলো শুনতে একটু বেশি পছন্দ করে। এই ধারণার একটা ফায়দা লুটে নেয় মিডিয়াগুলো এসব ঘটনা বা অভিযোগগুলোকে আরও বেশি হাইলাইট করে এবং আরও বেশি মশলাযুক্ত করে এটা প্রচার করে, যার কারণে অনেক ভিউ বা টাকা পয়সা, এটা তো আপনারা জানেন। মাদ্রাসাকে হাইলাইট করার যে শুধুমাত্র এইসব কারণই রয়েছে তা কিন্তু নয়। আমি শুধু সাইকোলজিক্যালি এবং সাইন্টিফিক্যালি এইসব ঘটনাকে ব্যাখ্যা করেছি। এছাড়াও বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণও এর পেছনে লুকিয়ে রয়েছে, যেগুলো আমি মনে করি না আপাতত উপস্থাপন করা দরকার। আপনারা সবাই এগুলো ভালো করেই জানেন। এবার আসল কথা বলা যাক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আমি তেমন খুব একটা খাটাখাটি করতে পারি নাই, কারণ এই বিষয়ে আমি তেমন কোনো পরিসংখ্যান খুঁজে পাই নাই যেটার ভিত্তিতে আমি বলবো যে মাদ্রাসা ব্যবস্থা আসলে উন্নত হচ্ছে কি বা নিচে নেমে যাচ্ছে, এরকম কোনো কিছু আমি পাইনি। তবে আমি যখন এইসব ভিডিওর ঘাটাঘাটি করতেছিলাম বা কমেন্ট বক্স চেক করতেছিলাম তখন দেখতেছিলাম যে অনেকেই বলতেছে আমি ডিসাইড করে নিয়েছি আমি আর আমার সন্তানদের মাদ্রাসায় পড়াবো না বা এইসব ইস্যুতে পড়াবো না। সো এইসব দিক থেকে ওভারঅল যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে বলা যায় যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি এভাবেই চলতে থাকে, সঠিক যদি তদারকি বা এইরকম যে ঘটনা যেসব ঘটে যাচ্ছে এগুলো যদি সঠিক ব্যবস্থাপনা না নেওয়া হয় তাহলে কিন্তু মাদ্রাসা ব্যবস্থা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অনেকটাই আস্তে আস্তে কমে যাবে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি এক ধরনের বিমুখতা কিন্তু মানুষের তৈরি হতে পারে। পরিশেষে একটা কথাই বলতে চাই, কোনো অপরাধী কখনো ধর্মের প্রতিনিধি হতে পারে না। একজন অপরাধী যে কোনো শ্রেণী, পেশা, ধর্ম, জাতি থেকে আসুন না কেন সে আইনের চোখে একজন অপরাধী এবং তিনি তার সর্বোচ্চ শাস্তি পাবে, এটাই কাম্য। আর এসব ঘটনার বিপরীতে শুধুমাত্র আমরা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না, কারণ একটা শিশুর নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানের না, তার পরিবারের, তার রাষ্ট্রের, তার সমাজের। এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর আমি যদি কোনো ধরনের ভুল করে থাকি বা কোনো মিস্টেক করে থাকি অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আর এটা ছিল আমার প্রথম ভিডিও, তো আমি অনেক কিছু হয়তো মিস্টেক করে ফেলছি, তো আপনারা চেষ্টা করবেন যে আমার ভুলগুলো ধরিয়ে দিতে। আজকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। বাই বাই।